আমন্ত্রণ সকাল ৯টার নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালী তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে। এর আগে সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। গত ১১ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রায়ের জন্য এদিন ঠিক করেন। পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেয়া এক রায়ের ফলে এরই মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। এখন ত্রয়োদশ সংশোধনীর এ মামলায় সর্বোচ্চ আদালতের রায় স্পষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা এবং ফিরলে কবে কিভাবে তা চালু হবে। জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৩টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। এর মধ্যে তার শাসনামলে ঘটা গুম সংক্রান্ত মামলা ২টি। এগুলোর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অন্য মামলাটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হওয়া হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে। এর তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে সোমবার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। রায়ে তাদের সম্পদ বাজেয়াপ্তও করা হয়। আর দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় চলতি বছরের ৮ অক্টোবর শেখ হাসিনা সহ ২৮ জনের বিষয়ে ২টি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এসব অভিযোগের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ র্যাব ও ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত 10টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, টিভি ভবনের গেটের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে এতে কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে গত কয়েকদিন ধরে মাঠে সক্রিয় রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এর মধ্যেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন। তার নাম মোহাম্মদ নূর ইসলাম। বুধবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় পল্লবী থানা সংলগ্ন সাগুপ্তা গেটের সামনে পরপর 2টি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের উপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে সেখানে দায়িত্বে থাকা পল্লবী থানার এসআই নূর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিএমপির সর্বোচ্চ সতর্কতা রয়েছে। হামলা জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বাষ্প নির্গমন পরীক্ষা চালানো হবে। এ সময় উচ্চ চাপের বাষ্প নির্গত হওয়ায় জেট ইঞ্জিনের মতো বিকট শব্দ সৃষ্টি হতে পারে।
এ ধরনের শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বৃহস্পতিবার থেকে 4-5 দিন ধরে বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি এএসআই প্রকল্প এলাকায় মেইন স্টিম পাইপলাইন ও স্টিম জেনারেটরের নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে পরিকল্পিত পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট ভালভের মাধ্যমে উচ্চ চাপের বাষ্প বায়ুমণ্ডলে নিঃসৃত হবে, ফলে কিছু সময়ের জন্য তীব্র শব্দ শোনা যেতে পারে। কর্তৃপক্ষ জানায়, এই শব্দ সম্পূর্ণ পূর্ব নির্ধারিত, স্বাভাবিক ও নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী এই ধরনের পরীক্ষা নিয়মিতভাবে সম্পন্ন করা হয়। টাঙ্গাইল 1 আসনে মনোনয়ন ঘিরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 3 জন। বুধবার সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ সময় 2টি বেসরকারি ক্লিনিক ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়রা জানান, মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা। আজ সন্ধ্যায় তারা বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল এবং এশিয়া হাসপাতাল ভাঙচুর করা হয়। এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর 2 আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করে তাহলে আমাদের নেতা তারেক রহমান বদ্ধপরিকর দেশের 64 জেলায় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। আর সেই স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে প্রতিটি জেলার ছাত্রছাত্রীরা খেলাধুলার সুযোগ পাবে। সব ধরনের খেলাধুলা সেখানে তারা করতে পারবে। বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্রি হাই স্কুল মাঠে মরহুম কেএম ওবায়দুর রহমান 8 দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে, কারণ খেলাধুলার চর্চা বাড়লে সামাজিক অপরাধ কমে যাবে এবং যুব সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে ব্ল্যাক টাই ডিনারে সৌদি যুবরাজ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। হামজা মুরসালিনরা মঙ্গলবার রাতে ফুটবলে ভারতকে হারিয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় ভারতের কাবাডির মেয়েরা সেই প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশকে হারিয়ে। মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপ কাবাডিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ 43-18 পয়েন্টে হেরেছে ভারতের কাছে। এই গ্রুপে উগান্ডাকে 42-22 পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল 57-27 পয়েন্টে। তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বড় ব্যবধানে হারতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে। ম্যাচে প্রথম পয়েন্ট তুলে নিয়েছিল ভারত। পরের রেটে সমতা আনে বাংলাদেশ। মনে হয়েছিল লড়াই হবে, কিন্তু সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে আধিপত্য চলে যায় ভারতের হাতে। রেট এবং ট্যাকল 2 বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ঋতু নেগি ও সোনালী বিষ্ণু সিঙ্গাতেরা। বৃষ্টির রূপালীরা রেট করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেননি, ট্যাকলেও দেখাতে পারেননি মুনসিয়ানা।
দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।